নতুন চাকরির সন্ধানে আমি যখন শহরে এলাম তখন আমার পরিকল্পনা ছিল কিছুদিন ভাড়া বাসায় থেকে চাকরি খোঁজার। কিন্তু ঠিক তখনই আমার পুরনো বন্ধু রাহুল আমাকে তার বাড়িতে থাকার প্রস্তাব দিল। সে বলল, তোমার ভাড়া দেওয়ার দরকার নেই, বাড়িতে পর্যাপ্ত জায়গা খালি আছে, মাও একা থাকেন, তোমার সঙ্গী পেলে ভালো লাগবে তার। আমি তো বিদেশে চলে যাচ্ছি উচ্চশিক্ষার জন্য। তার কথা ভেবে মনে হলো এটা একটা ভালো সুযোগ হতে পারে, তাই রাজি হয়ে গেলাম। রাহুলের মা, যিনি খুবই বিনয়ী ও শান্ত স্বভাবের ছিলেন, আমাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। তিনি দেখতে অসাধারণ সুন্দরী ছিলেন, গায়ের রং ছিল দুধের মতো ফর্সা। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই লাগছিল। আমি আমার নির্দিষ্ট ঘরে থাকতে শুরু করলাম। আমি প্রতিদিন চাকরির ইন্টারভিউ দিতে যেতাম এবং ফাঁকা সময়ে ঘরের ছোটখাটো কাজে সাহায্য করতাম। কিছুদিন পর রাহুল বিদেশে চলে গেল। তার চলে যাওয়ার পর ধীরে ধীরে কিছু পরিবর্তন আসতে শুরু করল। রাহুলের মা, যাকে আমি আন্টি বলে ডাকতাম, আগে বেশ শান্ত ছিলেন এবং নিজের কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু একসময় তার আচরণ একটু অস্বাভাবিক মনে হতে লাগল। একদিন তিনি বললেন, বাবা, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, একটু মালিশ করে দেবে? আমি বিনয়ের সঙ্গে রাজি হয়ে গেলাম। কিন্তু ধীরে ধীরে এটি নিয়মিত হয়ে উঠল। প্রায় প্রতি রাতেই তিনি কোনো না কোনো অজুহাতে আমাকে ডাকতেন এবং পায়ের ব্যথার কথা বলতেন। এক রাতে হঠাৎ আমাকে ডেকে বললেন, বাবা, আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছে বাড়ির ভেতরে কিছু একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। আমি অবাক হলাম, কারণ আমার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। তবুও তাকে আশ্বস্ত করার জন্য আমি কিছুক্ষণ তার পাশে বসলাম। তিনি বললেন, তুমি কি আজ রাতে আমার পাশে থাকবে? একা থাকলে ভয় লাগে। এরপর থেকে তার আচরণ আরও পরিবর্তিত হতে লাগল। তিনি প্রায়ই আমাকে কাছাকাছি থাকার জন্য বলতেন, আমার ছোটখাটো কাজেও হস্তক্ষেপ করতেন। কখনো নিজে খাইয়ে দেওয়ার চেষ্টা করতেন, আবার কখনো আমার পছন্দের খাবার রান্না করে আমাকে আকর্ষিত করার চেষ্টা করতেন। আমি বুঝতে পারছিলাম না, এতদিন যিনি আমাকে ছেলের মতো দেখতেন, তিনি আচমকা এমন ব্যবহার করছেন কেন? এটা কি নিছক একাকিত্বের প্রভাব, নাকি অন্য কিছু? আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু ভাবলাম হয়তো বয়সের কারণে তিনি এমন অনুভব করছেন। তাই বললাম, আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি এখানেই আছি, যদি কিছু লাগে আমাকে ডাকলেই হবে। কিন্তু তিনি জোর দিয়ে বললেন, না বাবা, আজ সত্যিই আমার ভয় করছে, তুমি আমার কাছেই থাকো, তোমাকে পাশে পেলে মনে শান্তি পাব। তার চোখে একটা অদ্ভুত অভিব্যক্তি ছিল। আমি চাইনি আন্টির অনুভূতিতে আঘাত দিতে, তাই বললাম, ঠিক আছে, আমি এখানেই পাশের ঘরে ঘুমিয়ে পড়ছি, আপনাকে কোনো ভয় লাগবে না। কিন্তু তিনি আমাকে তার ঘরেই বসতে বললেন। আমি চুপচাপ একটি চেয়ারে বসে থাকলাম। রাত গভীর হতে থাকল, আর তিনি নানান বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। তার কথাবার্তায় এক ধরনের অদ্ভুত ইঙ্গিত ছিল, যা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তিনি অতীতের স্মৃতিচারণ করছিলেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আসার পর বাড়িটা অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে, তোমার না থাকলে জায়গাটা একেবারে ফাঁকা লাগে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, তাই প্রসঙ্গ পাল্টানোর জন্য বললাম, আন্টি, অনেক রাত হয়েছে, এবার ঘুমানো উচিত। কিন্তু তিনি কথার মাঝেই আরও কিছু বলার চেষ্টা করলেন, যেন বিষয়টা এগিয়ে নিতে চান। কিছুক্ষণ পর তিনি আমার ব্যক্তিগত জীবন, পছন্দ অপছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে লাগলেন। তারপর হঠাৎ বললেন, তুমি জানো, রাহুল কখনো আমার এত খেয়াল রাখেনি যতটা তুমি করছো। তুমি সত্যিই খুব ভালো। আমি একটু চমকে গেলাম এবং পরিস্থিতি হালকা করার জন্য বললাম, আন্টি, রাহুল আপনাকে খুব ভালোবাসে, সে শুধুমাত্র তার ক্যারিয়ারের জন্য বাইরে গেছে। তিনি হেসে বললেন, হ্যাঁ, ভালোবাসে, কিন্তু আমি বুঝতে পারছি এই বাড়ির জন্য তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। তার কথা শুনে আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, তাই বললাম, আন্টি, আমার কাল সকালে ইন্টারভিউ আছে, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। কিন্তু তিনি অনুরোধ করলেন, তুমি এখানেই থাকো, একা থাকলে ভয় লাগে। আমি বুঝতে পারছিলাম এটি শুধু একাকিত্বের ব্যাপার নয়, কিছু একটা অস্বাভাবিক লাগছিল। আমি উঠে যাওয়ার চেষ্টা করতেই তিনি বললেন, আর একটু বসো না, তোমার সঙ্গে কথা বললে আমার মন ভালো লাগে। আমি কৌশলে বললাম, আন্টি, আমি পাশের ঘরেই আছি, যদি কোনো দরকার হয় আমাকে ডাকলেই হবে। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম।
কিন্তু সারা রাত তার বলা কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি তার আচরণের পরিবর্তন বুঝতে পারছিলাম, কিন্তু এটা নিছক একাকিত্ব নাকি অন্য কিছু তা বুঝে উঠতে পারছিলাম না। তিনি আবার বললেন, তুমি শুধু রাহুলের বন্ধু নও, এই বাড়িরই একজন অংশ হয়ে গেছ। তোমার ছাড়া এই বাড়ি কেমন শূন্য মনে হয়। আমি পরিস্থিতি পরিবর্তন করার জন্য বললাম, আন্টি, আপনার একটু বিশ্রাম দরকার, আপনি ঘুমিয়ে পড়ুন। যদি কিছু দরকার হয় আমাকে ডাকবেন। তিনি হঠাৎ একটু ঝুঁকে এসে বললেন, তোমার চলে যাওয়ার চিন্তা আমাকে অস্থির করে তোলে। তোমাকে পাশে পেলেই আমি নিরাপদ বোধ করি। এখন তো রাহুলও নেই, তাই এই বাড়ি তোমার সঙ্গেই ভালোভাবে চলছে। তার এই কথা শুনে আমি এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারছিলাম তার অনুভূতি কোন দিকে যাচ্ছে। তার চোখের ভাষা এবং কথা বলার ধরন একেবারেই পাল্টে গিয়েছিল। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, আন্টি, আমি এখানে শুধুমাত্র রাহুলের কথাই এসেছি এবং খুব শীঘ্রই নিজের ব্যবস্থা করব। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি তুমি রাহুলের জন্য এখানে এসেছ, কিন্তু কখনো নিজের কথাও ভেবেছ? তুমি যা করছো সেটা রাহুলও কখনো করেনি। তুমি এই পরিবারের অংশ হয়ে গেলে তাহলে জীবনটা আরও সহজ হয়ে যেত। আমি তার কথা শুনে একেবারে চুপ হয়ে গেলাম। এবার সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছিল। তার দৃষ্টিতে যে আবেগ ছিল তা কোনো মায়ের স্নেহ ছিল না। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি আমার জন্য আরও জটিল হয়ে যাচ্ছে। আমি নিজেকে সমেত রেখে শান্তভাবে বললাম, আন্টি, অনেক রাত হয়ে গেছে, আমাকে সকাল সকাল উঠতে হবে, তাই এখন ঘুমাতে যাচ্ছি, আপনিও বিশ্রাম নিন। কোনো প্রতিক্রিয়া দেখার অপেক্ষা না করে আমি দ্রুত সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। কিন্তু সারা রাত আমার মনে অদ্ভুত চিন্তা ঘুরপাক খেতে লাগল। আন্টির আচরণ ও তার বলা কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। এটি কি নিছক একাকিত্বের বহিঃপ্রকাশ নাকি অন্য কিছু? আমি বুঝতে পারছিলাম না। পরদিন সকালে নাশতার টেবিলে পরিবেশ স্বাভাবিক মনে হচ্ছিল। তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন, রাতে ভালো ঘুম হলো তো? তুমি থাকাতে আমি অনেক স্বস্তি অনুভব করেছি। আমি স্বাভাবিকভাবে বললাম, সব ঠিক ছিল আন্টি, কিন্তু আমাকে এখন তাড়াতাড়ি তৈরি হতে হবে, আজ আমার খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে। তিনি নাস্তা দিতে দিতে বললেন, তুমি কোথাও যেতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি এখানে থাকো। তার কথা শুনে আমি নিশ্চিত হলাম যে এখানে থাকাটা আমার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। সেই সন্ধ্যায় আমি সিদ্ধান্ত নিলাম রাহুলকে ফোন করে পুরো ঘটনা জানাব। ফোনে রাহুলকে বললাম, তোর মায়ের আচরণ কদিন ধরে বদলে গেছে। উনি এমন কিছু বলছেন যা আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আমি মনে করি আমার এখান থেকে চলে যাওয়া উচিত। রাহুল কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, ভাই, আমি দুঃখিত। মা অনেক দিন ধরে একাকিত্বে ভুগছেন। হয়তো আমার না থাকার কারণে তোর প্রতি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে যদি তোকে অস্বস্তি লাগছে তাহলে তোর চলে যাওয়াই ঠিক হবে। সেই রাতে আমি নিজের সব জিনিস গুছিয়ে ফেললাম। পরদিন সকালে আমি শান্তভাবে আন্টিকে বিদায় জানাতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি নাস্তার জন্য ঘরে গেলাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মনে করছো আমি তোমাকে সহজে যেতে দেব? তার কণ্ঠে বিরক্তি ও হতাশা স্পষ্ট ছিল। আমি ঠান্ডা মাথায় বললাম, আন্টি, আমার যাওয়া দরকার। রাহুলের অনুরোধই এখানে ছিলাম, কিন্তু এখন আমার নিজের জীবন গুছিয়ে নেওয়ার সময় এসেছে। তিনি হঠাৎ গম্ভীর হয়ে বললেন, তুমি ভাবছো এত সহজেই আমাকে ছেড়ে চলে যাবে? আমি তোমার জন্য কত কিছু করেছি। তার কণ্ঠস্বরে এক ধরনের অদ্ভুত আবেগ ছিল যা আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। রাহুলের মার কথা এবং তার মুখের অভিব্যক্তি এখনও আমার মনে বারবার ফিরে আসছিল। মনে হচ্ছিল আমি যতই দূরে যাওয়ার চেষ্টা করি তার ছায়া যেন আমার চিন্তাগুলোকে ঘিরে ফেলছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে সবকিছু শেষ, এখন নতুন জীবন শুরু করতে হবে। কিছুদিন হোটেলে থাকার পর আমি একটি ছোট্ট ফ্ল্যাটের ব্যবস্থা করলাম। আমি মনোযোগ দিয়ে কাজ ও ইন্টারভিউয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে চাইলাম, কিন্তু মনের কোণে তখনও সেই অভিজ্ঞতা দাগ কেটেছিল। একদিন হঠাৎ রাহুলের ফোন এলো। ওর কণ্ঠ চিন্তিত ছিল। বলল, ভাই, মা ভালো নেই, বারবার তোমার কথা জিজ্ঞাসা করছে, বলছে আমি কেন তোমাকে যেতে দিলাম, বুঝতে পারছি না কি করব। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, রাহুল, আমি তোমাকে আগেই সব বলেছি। আমার মনে হয় এটি শুধুই একাকিত্বের ব্যাপার নয়,
হয়তো তিনি মানসিকভাবে কিছু চাপে আছেন, কোনো বিশেষজ্ঞের সাহায্য লাগতে পারে। কিছুক্ষণ চুপ থেকে রাহুল বলল, তুমি হয়তো ঠিক বলছো, আমি মার মানসিক অবস্থাকে গুরুত্ব দিইনি। আমি যত দ্রুত সম্ভব দেশে ফিরব। এই ঘটনার পর আমি নিজের জীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে মন দিলাম। নিজেকে নতুন রুটিনে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। কিন্তু একদিন যা ঘটল তা আমাকে ভিতর থেকে নাড়া দিয়ে গেল। রাত আনুমানিক 11টা। আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। আমি কল রিসিভ করতেই এক পরিচিত কণ্ঠ শুনলাম, রাহুলের মার। তার শাসন্ত কিন্তু খানিকটা অদ্ভুত লাগছিল। বললেন, তুমি কি সত্যিই আমাকে এভাবে ফেলে চলে যেতে পারলে? আমি এখনো তোমার অপেক্ষায় আছি। শুনেই আমার শরীর শিউরে উঠল। অবাক হলাম তিনি আমার নতুন নম্বর জানলেন কিভাবে। আমি শান্ত স্বরে বললাম, আন্টি, আমি আগেই বলেছি আমি এখানে আর থাকতে পারবো না। রাহুল শীঘ্রই ফিরবে, তিনিই আপনার যত্ন নেবেন। তিনি হেসে বললেন, তুমি বুঝতে পারছো না, রাহুলের নয়, আমি তোমাকে চাই। তোমার ছাড়া নিজেকে অসম্পূর্ণ লাগছে। তার কথাগুলো শুনে আমার ভিতরে অস্বস্তির এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি তৎক্ষণাৎ ফোন কেটে দিলাম। বুঝতে পারলাম এই সমস্যা এত সহজে শেষ হবে না। এরপর থেকে তিনি বারবার আমাকে ফোন করতে লাগলেন, দেখা করার জন্য অনুরোধ করলেন এবং এমন সব কথা বললেন যা আমাকে আরো অস্বস্তিতে ফেলল। আমি রাহুলকে আবার জানালাম। সে বলল, তুমি চিন্তা করো না, আমি দ্রুত সব ঠিক করে ফেলব। কিন্তু এরপর যা ঘটল তা আমার কল্পনারও বাইরে ছিল। এক সন্ধ্যায় আমি আমার নতুন ফ্ল্যাটে বসেছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ হলো। দরজা খুলতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে আছেন রাহুলের মা। আমি বিস্মিত হয়ে বললাম, আন্টি, আপনি এখানে কিভাবে এলেন? তিনি মৃদু হাসলেন, ধীরে ধীরে ঘরে ঢুকে পড়লেন এবং বললেন, তোমার ছাড়া আমি একা থাকতে পারছি না, তাই তোমার কাছে চলে আসতে হলো। তার কথা শুনে আমার শরীর অবশ হয়ে গেল। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, আন্টি, আপনাকে রাহুলের কাছে থাকা উচিত। সে আপনাকে অনেক ভালোবাসে। আমি এখন নিজের জীবনে স্থির হতে চাই। কিন্তু তিনি আমার কথা এড়িয়ে গিয়ে বললেন, তুমি বুঝতে পারছো না। তিনি আমার চোখের দিকে গভীরভাবে তাকালেন, যেন কিছু বলতে চান যা আমি অনুমান করতে পারছি না। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ বললেন, তুমি বুঝতে পারছো না, রাহুলের কথা আমি ভাবছি না। আমি তোমার সঙ্গে থাকতে চাই। তোমার ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে হচ্ছে। তার কণ্ঠে এক অদ্ভুত জিদ এবং আবেগ ছিল, যা আমাকে আরও অস্বস্তিতে ফেলছিল। এরপর তিনি যা বললেন তাতে আমার শরীর অবশ হয়ে গেল। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই আমরা একসঙ্গে থাকি, হয়তো বিয়েও করতে পারি। জানি এটা তোমার কাছে অস্বাভাবিক শোনাবে, কিন্তু এটাই আমার মনের কথা। আমি যেন কিছুক্ষণ নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলাম। মাথার মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি আস্তে করে বললাম, আন্টি, আপনি হয়তো ভুল বুঝছেন। আমি সবসময় আপনাকে একজন মা হিসেবেই দেখেছি। এটি সম্ভব নয়। কিন্তু তিনি আমার কথা কাটিয়ে উঠে বললেন, বয়স বা সম্পর্কের কোনো বাধা নেই ভালোবাসার, সব কিছুর মধ্যে। আমি সারা জীবন শুধু অন্যদের জন্য বেঁচে থেকেছি। এবার আমি নিজের জন্য কিছু চাই, আর সেটা তুমি। তার কথা শুনে আমার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, আন্টি, এটি একদমই ঠিক হচ্ছে না। আমি মনে করি আপনাকে এই বিষয়টি নিয়ে রাহুলের সঙ্গে কথা বলা উচিত। তিনি বিরক্ত হয়ে বললেন, রাহুল কিছুই বুঝবে না। সে আমার অনুভূতির গুরুত্ব দিবে না। আমি দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য বললাম, আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখছি, তারপর আপনাকে জানাব। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে চলে গেলেন।